1992 সালের জুন মাস। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে বিদায় নেয়ার পর সেখানে তাদের মদতপুষ্ট সরকারেরও পতন হয়। আফগানিস্তানের ক্ষমতায় আসেন মুজাহিদিন নেতা বুরহানুদ্দিন রাব্বানি। তবে তাকে আবার সকল মুজাহিদিনরা রাষ্ট্রপ্রধান বলে মেনে নিতে নারাজ, কারণ সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এক হয়ে যুদ্ধ করলেও আফগান মুজাহিদিনরা বিভক্ত ছিলেন বিভিন্ন ভাগে। কাজেই সোভিয়েত ইউনিয়ন বিদায় নেবার পর যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল তা বুরহানুদ্দিন ক্ষমতা নেবার পরেও চলতে থাকে। আর সেই সময় আফগানিস্তানে আইন বলতে কিছু ছিল না। লুটেরা ডাকাতদের অত্যাচারে পথে বের হওয়াই ছিল দায়। রাস্তায় রাস্তায় অস্ত্রধারী সন্ত্রাসীরা চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজি করত দিনে দুপুরে। এইসব নিয়ন্ত্রণের কোনো ক্ষমতাই ছিল না বুরহানুদ্দিন সরকারের। এমন শৃঙ্খলাহীন সময়ের একটি ঘটনা, কান্দাহারের এক প্রত্যন্ত অঞ্চলের হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি বিয়ের গাড়িতে হানা দেয় ডাকাতেরা। সেই গাড়িটি আটক করে তারা নিয়ে যায় পার্শ্ববর্তী গ্রামে এবং বন্দীদের পরিবারের কাছে দাবি করে মোটা অঙ্কের মুক্তিপণ। রোজকার এই ঘটনায় অবাক হয়নি কেউ, তবে গ্রামের এক মাদ্রাসার শিক্ষক এই ঘটনা দেখে শুনে চুপ করে আর বসে থাকতে পারলেন না। তার মাদ্রাসার ছাত্রদের নিয়ে সোভিয়েত আমলের কিছু পুরনো অস্ত্র সমেত ডাকাতদের ঘাঁটিতে হামলা করে উদ্ধার করে নিয়ে আসেন বন্দীদের। একজন মাদ্রাসা শিক্ষকের এমন সাহসিকতায় মনোবল ফিরে পায় সেখানকার স্থানীয়রা। আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে এই ঘটনা। সেই মাদ্রাসার শিক্ষকের নাম ছিল মোল্লা মোহাম্মদ ওমর। এই ঘটনার পর সবাই বুঝতে পারে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাও সম্ভব। মোল্লা ওমর এরপর অন্যান্য মাদ্রাসায়ও গেলেন, ছাত্রদের উৎসাহিত করলেন, সংঘবদ্ধ করলেন। তার নেতৃত্বে অল্প কয়েকদিনের মাঝেই 40 থেকে 50 জন উৎসাহী ছাত্র একত্রিত হলো। তারা একত্রে বসে ঠিক করলেন সন্ত্রাস, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। শুরু হলো একের পর এক প্রতিরোধ। ছাত্রদের সাথে যোগ দিল আরও অনেকেই। এভাবে 1994 সালের শেষের দিকে সাবেক মুজাহিদিন, ছাত্র, শিক্ষক, কৃষক, ব্যবসায়ীদের নিয়ে জন্ম হলো এক নতুন সংগঠনের। পশতো ভাষায় তালেবান মানে হলো ছাত্র, আর অধিকাংশই ছাত্র ছিল বিধায় সংগঠনটি পরিচিতি লাভ করে তালেবান নামে। কিন্তু ঠিক কিভাবে উত্থান হয়েছিল তালেবানের, তাই জানার চেষ্টা করব গোলক ধাঁধার আজকের পর্বে। চলুন শুরু করা যাক। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে আফগানিস্তানের, যাতে ফাটল ধরে 1973 সালে সর্বশেষ আফগান বাদশার পতন ঘটিয়ে দাউদ খান ক্ষমতায় আসার পর। এরপর 1978 সালে দাউদ খানেরও পতন হয় এবং আফগানিস্তানের ক্ষমতায় আসে একটি সোভিয়েতপন্থী বাম সরকার, যার প্রধান হন নূর মোহাম্মদ তারাকি। তখন আবার সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠতা বাড়তে থাকে আফগানিস্তানের। কিন্তু এরই মাঝে তারাকিকে ক্ষমতা থেকে অপসারণ ও হত্যা করে তার নিজ দলেরই আরেক প্রভাবশালী নেতা হাফিজুল্লাহ আমি। মূলত এরপরই সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আগ্রাসন চালানোর সুযোগ পেয়ে যায়। 1979 সালে সোভিয়েত সেনাবাহিনী আফগানিস্তানে প্রবেশ করে এবং হাফিজুল্লাহকে সরিয়ে ক্ষমতায় বসায় বাবরা কারমালকে। এদিকে সেই সময় ইরানে ঘটে গেছে সফল ইসলামী বিপ্লব, যার প্রভাব পড়ে আফগানিস্তানেও। ইসলামপন্থীরা কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নকে মোটেও ভালোভাবে নেয়নি। সেই সাথে সোভিয়েত রাশিয়ার পুতুল সরকার প্রধান কারমালকেও ভীষণ অপছন্দ করত তারা, কারণ আফগান ধর্মপ্রাণ মুসলমানের ধারণা ছিল বামপন্থী বাবরা কারমাল কখনো মুসলমানদের স্বার্থে কাজ করবে না, বরং সে ক্ষমতায় থাকলে ধীরে ধীরে ধর্মপ্রাণ মুসলিম সমাজে বাড়বে অশ্লীলতা, নাস্তিকতা আর ধর্মহীনতার প্রভাব। কারমাল বিষয়টি বুঝতে পেরে ইসলামপন্থীদের প্রতি বেশ নমনীয় আচরণ শুরু করেন। বিনামূল্যে কুরআন বিতরণ, মসজিদ নির্মাণের মতো ধর্মীয় কাজেও তিনি মনোযোগ দেন। কিন্তু ইসলামপন্থীরা কিছুতেই বিদেশি শক্তির উপস্থিতিতে এইসব ভালো কাজকেও ভালোভাবে গ্রহণ করেনি। আর এই সুযোগটা কাজে লাগায় আমেরিকা। ঠিক যেভাবে ভিয়েতনামের সোভিয়েত ইউনিয়ন আমেরিকাকে কৌশলে পরাস্ত করেছিল, এবার একই উপায় অবলম্বন করে মার্কিন যুক্তরাষ্ট্র।
পাকিস্তানের সহায়তায় সিআইএ আফগানিস্তানের সরকার বিরোধীদের দেয়া শুরু করে অস্ত্র সহায়তা। আফগান যোদ্ধারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে গড়ে তোলে সশস্ত্র প্রতিরোধ। পুরো দেশেই গঠিত হয় অসংখ্য গেরিলা যোদ্ধা দল, যাদেরকে বলা হতো মুজাহিদিন। সিআইএর কাছ থেকে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা পেয়ে মুজাহিদিনরা বীর দর্পে অবতীর্ণ হয় রণাঙ্গনে। যাদের হাতে একসময় একটি অ্যানালগ বন্দুকও ছিল না, সেই মুজাহিদিনদের হাতে আমেরিকা পৌঁছে দেয় অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সহ অত্যন্ত অত্যাধুনিক সব সমরাস্ত্র। এছাড়াও দুর্গম পাহাড় বেষ্টিত আফগানিস্তানের ভূমিতে সোভিয়েত আর্মিরা যেন এক গোলক ধাঁধায় ফেঁসে যায়। 1986 সালে আফগানিস্তানের সরকার প্রধানের আসনে বসেন মোহাম্মদ নজিবুল্লাহ। এর পরের বছর তিনি পাকিস্তানের সাথে চুক্তি করেন যেন এক দেশ অপর দেশের বিরুদ্ধে কোনো বিষয়ে হস্তক্ষেপ না করে। এই চুক্তি নিশ্চয়তা প্রদান করে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন। আমেরিকা তখন সোভিয়েতকে জানায় আফগানিস্তান থেকে তারা সৈন্য প্রত্যাহার করে নিলে মুজাহিদিনদের আর অস্ত্র সহায়তা করবে না মার্কিনীরা। এদিকে নজিবুল্লাহ সরকার প্রধান হয়েই নতুন সংবিধান প্রণয়ন করেন। নিজের ক্ষমতা হ্রাস করে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও অবাধে রাজনীতি করার সুযোগ করে দেন। পরিবর্তন করেন দেশের জাতীয় পতাকা। এর মাধ্যমে আফগানিস্তান একদলীয় রাজনীতি থেকে বেরিয়ে আসে। 1988 সালে নির্বাচন হয় নতুন সংবিধান অনুযায়ী। এরপর 1989 সালের ফেব্রুয়ারিতে সোভিয়েত ইউনিয়ন লজ্জার পরাজয় নিয়ে ত্যাগ করে আফগানিস্তান। তবে আমেরিকা কিন্তু তখনও মুজাহিদিনদের অস্ত্র এবং আর্থিক সহায়তা দেয়া বন্ধ করেনি। তাই সোভিয়েত ইউনিয়নও নজিবুল্লাহ সরকারকে বিভিন্ন সহায়তা দিয়ে হাতে রাখতে চেয়েছিল। কিন্তু 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে আফগানিস্তানেও নজিবুল্লাহর দিন ফুরিয়ে আসে। এই সময় আফগানিস্তানে মুজাহিদিনদের মাঝে শুরু হয় অন্তর্দ্বন্দ্ব। দেশটি এবার জড়িয়ে পড়ে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে। 1992 সালে নজিবুল্লাহকে হারিয়ে ক্ষমতায় বসেন মুজাহিদিন নেতা বুরহানুদ্দিন রাব্বানি এবং দেশের নাম পরিবর্তন করে রাখেন ইসলামিক স্টেট অব আফগানিস্তান। তবে তখন শুধু নামে আফগানিস্তান ইসলামিক রাষ্ট্র ছিল, কার্যত পুরো দেশ পরিচালনায় ইসলামের ছিটে ফোঁটাও ছিল না। কারণ তখনও বুরহানুদ্দিনকে মুজাহিদিনদের সকল গ্রুপগুলো সরকার প্রধান বলে মেনে নেয়নি। কাজেই তার শাসনামলে আফগানিস্তানে দেখা দেয় ভয়াবহ বিশৃঙ্খলা, নৈরাজ্য আর সন্ত্রাসবাদ। আইনের শাসন বলতে তো কিছুই ছিল না, বরং গোটা আফগানিস্তান জুড়ে ছিল ডাকাতদের দখল। অবস্থা এমন ছিল যে একটি গম ভর্তি ট্রাক এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাওয়ার পথেই অর্ধেক ফাঁকা হয়ে যেত, কারণ পথে পথে চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজি করত নৈরাজ্যবাদীরা। ঠিক তখনই মোল্লা ওমরের নেতৃত্বে ছাত্ররা হাতে অস্ত্র তুলে নেয়, গঠন করে এক নতুন সংগঠন যা পরিচিতি পায় তালেবান নামে। 1994 সালের শেষের দিকে তালিবান তাদের কার্যক্রম শুরু করে কান্দাহার প্রদেশ থেকে। ধীরে ধীরে তাদের সাথে যোগ দেয় সাবেক মুজাহিদিন যোদ্ধা, কৃষক, ব্যবসায়ী সহ ভুক্তভোগী আপামর জনতা। কান্দাহারের প্রতিটি শহরের চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে দারুণ সফলতা পায় তালেবানরা। মাত্র কয়েক মাসের ব্যবধানে গোটা কান্দাহার চলে আসে তালেবানদের দখলে। এরপর 1996 সালে তারা রাজধানী কাবুলেও সন্ত্রাসবাদ, নৈরাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। অনেকেই বলেন তালেবান নাকি পাকিস্তান ও আমেরিকার গোয়েন্দা সংস্থার তৈরি। একথা পুরোপুরি সত্য নয়। শুরুতে মোল্লা ওমরের প্রচেষ্টায় তালেবানদের জন্ম এবং পাকিস্তানের শরণার্থী শিবিরগুলোতে মাদ্রাসার ছাত্ররা গণহারে তালেবানে যোগ দিয়েছিল। পরবর্তীতে 1996 সালে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার সময় পাকিস্তান তাদের সর্বাত্মক সহযোগিতাও করে, কারণ তখন পাকিস্তান ও তালেবানের লক্ষ্য ছিল একই। বাকি রইল আমেরিকার প্রসঙ্গ। মার্কিনীরাও সরাসরি তালেবান প্রতিষ্ঠার পেছনে কোনো অবদান রাখেনি, তবে অনেক তালেবান নেতাই ছিল সাবেক মুজাহিদিন সদস্য এবং পূর্বে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তারা আমেরিকার সহায়তা নিয়েছিল, একথা সত্য। তালেবানরা কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রতিষ্ঠা করে ইসলামিক আমিরাত অব আফগানিস্তান, যার সর্বোচ্চ ধর্মীয় নেতা হন মোল্লা মোহাম্মদ ওমর।
অল্প কিছুদিনের মাঝে আফগানিস্তানের অধিকাংশ অঞ্চল চলে আসে তালেবান সরকারের নিয়ন্ত্রণে। দ্রুতই পুরো দেশে ফিরে আনা হয় আইন শৃঙ্খলা। এই সময় নিয়ম নীতির ব্যাপারে এতটাই কঠোরতা ছিল যে চাইলেই জালালাবাদ থেকে হেরাতে একটি স্বর্ণ বোঝাই ট্রাকও নির্বিঘ্নে পারাপার করা যেত কোনো রকম ভয় ভীতি ছাড়াই। প্রথমে জনসাধারণ তালেবান সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেও ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায়। দীর্ঘদিন বাম শাসনাধীন জনগণ হুট করেই শরিয়া আইন মেনে নিতে পারছিল না। তাছাড়া তালেবান সরকারের বেশ কিছু উদ্যোগ পশ্চিমা বিশ্বে ব্যাপক সমালোচিত হয়, কারণ তারা নিষিদ্ধ করে গান বাজনা, সিনেমা, টিভি, ভিসিআর, বাধ্যতামূলক করে দেয় ছেলেদের দাড়ি রাখা, মেয়েদের বোরকা পরা ইত্যাদি। সেই সাথে ঐতিহাসিক বৌদ্ধ মূর্তি ধ্বংস করা ও সাবেক প্রেসিডেন্ট নজিবুল্লাহকে হত্যার ঘটনা আমেরিকা সহ ইউরোপের দেশগুলোতে তালেবান সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম দেয়। এদিকে আবার অল্প কিছু মুজাহিদিন নেতা তখন তালিবানদের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করে। বিশেষ করে নর্দার্ন অ্যালায়েন্সের আহমেদ শাহ মাসুদ তালিবানদের বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তোলেন। তবে ততদিনে তালেবানরা সারা দেশে বেশ জনপ্রিয়তাও লাভ করেছে। নিজেদের সামরিক সক্ষমতাও তারা কিছুটা বাড়িয়েছে। তাই নর্দার্ন অ্যালায়েন্স আমেরিকার সমর্থন পেয়েও তালেবানদের সামনে টিকতে পারেনি। 2001 সালের এক যুদ্ধে তালেবানদের হাতে প্রাণ হারান আহমেদ শাহ মাসুদ, আর এতে চরম ক্ষিপ্ত হয় আমেরিকা। একই বছর 11 সেপ্টেম্বর ঘটে আরেক ঐতিহাসিক ঘটনা। নিউ ইয়র্কের টুইন টাওয়ার সহ যুক্তরাষ্ট্রে একাধিক হামলা চালানো হয়। এর দায় স্বীকার করে আল কায়দা। তখন আল কায়দার নেতা ওসামা বিন লাদেন ছিলেন আফগানিস্তানে। তাই আমেরিকা তালেবান সরকারের কাছে ওসামা বিন লাদেনকে চাইলে তালেবানরা তাতে অস্বীকৃতি জানায়। এরপর যা হবার তাই হলো। সেই সোভিয়েত ইউনিয়নের মতো করেই আমেরিকা প্রবেশ করলো আফগানিস্তানে। আফগানিস্তানে প্রবেশ করেই মার্কিন যুদ্ধ বিমানগুলো এলো পাথাড়ি বোমা বর্ষণ শুরু করে। এই সময় পাকিস্তানের বিভিন্ন সীমান্ত অঞ্চলে বোমা ফেলে তারা। সন্ত্রাস দমনের নামে অসংখ্য নিরস্ত্র মানুষকে হত্যা করে চোখের পলকেই। দ্রুতই কাবুলের নিয়ন্ত্রণ হারায় তালেবান। আর তখন আমেরিকাকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছিল নর্দার্ন অ্যালায়েন্স। এরপর আহমেদ শাহ মাসুদকে এক কট্টর সমর্থক হামিদ কারজাইকে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট করা হয়। পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হলে কারজাই ফের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। আমেরিকার আগ্রাসনের সময় তালেবান যোদ্ধারা আশ্রয় নেয় দুর্গম পর্বতের গুহায়। ধীরে ধীরে তারা সেই মুজাহিদিনদের মতোই গেরিলা যুদ্ধ শুরু করে। দিন যত যেতে থাকে তালেবানরা যেন ততই শক্তিশালী হয়ে ওঠে, বাড়ে তাদের যোদ্ধার সংখ্যা। যোদ্ধা কিভাবে জোগাড় হয় সেই প্রশ্নের উত্তরে একবার এক তালেবান নেতা বলেছিলেন, আমাদের এক যোদ্ধাকে দলে ফেরাতে হয়তো কখনো কখনো 2-1 মাস সময় লেগে যায়। তবে যখন আমেরিকান ড্রোনগুলো নিরস্ত্র কৃষকদের ওপর বোমা ফেলে, শিশুদের বোমা মেরে হত্যা করে, তখন পুরো একটি গ্রাম আমাদের সাথে যোগ দেয়। অর্থাৎ আমেরিকার আগ্রাসন যত বাড়ছিল ততই তালেবানদের জনপ্রিয়তা ও যোদ্ধার সংখ্যাও বাড়ছিল। 2001 সালে আমেরিকার এক অপারেশনে মৃত্যু হয় আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের। মূলত যে কারণে আমেরিকা আফগানিস্তানে এসেছিল, লাদেনের মৃত্যুর পর আল কায়দাও নিশ্চিহ্ন হয়ে যায়। তবে তখনও আমেরিকা আফগানিস্তান ছেড়ে যায়নি। আর তাতে প্রমাণিত হয় যে আফগানিস্তানে আমেরিকা শুধুমাত্র আল কায়দা দমন করতে আসেনি, এর পেছনে ছিল আরও জটিল সব ভূ রাজনৈতিক হিসেব নিকেশ। 2013 সালে মোল্লা মোহাম্মদ ওমরও মৃত্যুবরণ করেন। তবে তালেবানের উপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল বরাবরের মতোই, যেভাবে মুজাহিদিনরা যুদ্ধ করেছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। 2016 সালে নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসেই তিনি কাতারের মধ্যস্থতায় তালেবানদের সাথে আলোচনা শুরু করেন। এরপর একটি চুক্তি হয় আমেরিকান সেনা প্রত্যাহার বিষয়ে। এরপর 2020 সালে নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসলে ট্রাম্পের দেখানো পথে শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যান এবং অবশেষে চুক্তি হয় 2021 সালের শেষ নাগাদ।
আমেরিকা ও নাইকো তাদের সকল সৈন্য প্রত্যাহার করবে আফগানিস্তান থেকে। এটিই ছিল চুক্তির মূল অংশ। সে অনুযায়ী ধাপে ধাপে মার্কিনীরা আফগানিস্তান ছেড়ে যেতে থাকে। এই সময় জো বাইডেন বলেন, আমি তালেবানদের বিশ্বাস করি না, তবে আফগানিস্তানের 3.5 লাখ সেনাবাহিনীর ওপর আমার আস্থা আছে। এর মাধ্যমে বাইডেন আসলে বোঝাতে চেয়েছিলেন যে আমেরিকান সৈন্য আফগানিস্তান ছেড়ে গেলেও আমেরিকার মদতপুষ্ট আফগান সরকারের সেনাবাহিনী ঠিকই মাত্র 45,000 তালেবান যোদ্ধাকে রুখে দিতে পারবে। তবে প্রেসিডেন্ট বাইডেনের ধারণা ছিল সম্পূর্ণ ভুল। তালেবানরা সংখ্যায় অল্প হলেও আফগান সরকারের সেনাবাহিনী বড় কোনো প্রতিরোধ গড়ে তোলার জোরালো কোনো চেষ্টাই করেনি, কারণ তারা আর কোনো গৃহযুদ্ধে জড়াতে চায়নি। তাই শান্তিপূর্ণভাবে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং এবার পুরো দেশের আপামর জনতার নিরঙ্কুশ সমর্থন নিয়ে তারা ফের গঠন করে ইসলামিক আমিরাত আফগানিস্তান। আর এই তথ্যগুলোকেই আপনাদের সামনে তুলে ধরার জন্য রয়েছে গোলকধাঁধা চ্যানেল। গোলকধাঁধা চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখুন।